হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর নতুন একটা সুপ্রভাতে আমি চলে এসেছি আমার অল্প কথার গল্প নিয়ে। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো। আর আমি গোপীসোনাদেরকে আরতি করে নিয়েছিলাম, এই যে দেখছো আরতি করে নিয়েছি, খেতেও দেওয়া হয়ে গেছে। এই যে দেখছো আজকে বিশেষ কিছু দিইনি জানো, মুড়ি আর দিয়েছিলাম, মুড়ি আর মিছরি দিয়েছি। তো যখন যেরকম জোটে তখন সেরকমই গোপীসোনাকে প্রসাদ ভোগ লাগাই। তো আজকের ওইটুকুই ছিল আর ওইটুকুই প্রসাদ লাগালাম। তো বেলা হয়ে গেছে, এবারে জানালাটা খুলে দিই। এটা না একদম রাস্তার ধারে বলে সবসময় বন্ধ করে রাখি। কত বেলা হয়ে গেছে, আর এই যে দেখছি কল থেকে জল পড়ছে। আগে আমাদের একটু জলের কষ্ট হতো, একটু কি অনেকটাই কষ্ট হতো। পাম্প করে জল তুলতে হতো, জল আমার বেশি করে পাওয়াও যেত না। আর ইদানিং করে 1 মাস হয়ে গেছে, 1 মাসের মতো আর জলের কষ্ট হয় না। ওই জলটা এখন পড়তেই থাকে, যখন ইচ্ছা জল নিয়ে চলে আসি। তো জল নেই, একটু পরে যাব গিয়ে জল তুলবো। তো গোপীসোনাদেরকে খাইয়ে নিয়েছি, এবার বাসন মাজবো, ফুল তুলবো, বাকি সব কাজ করে নেবো। আর কালকে ভিডিও করেছিলাম, এই যে দিচ্ছে, এইটা দিয়ে করেছিলাম। তো এইটা খুব সুন্দর হয়েছে। তো উপরে স্ট্যান্ডটা ভাঙা দিয়েছে, তো পাল্টেও আনা যাবে। তো যাই হোক থাক, ওটা যখন মায়ের ওখানে যাব সঙ্গে করে নিয়ে যাওয়া খুব সুবিধা। ছোট হয়ে যায় আবার গিয়ে বড় করে নিতে পারবো। তো চলো আগে ঝটপট কাজগুলো করে নিই। একটা সময় যখন আমরা এই ভাড়া বাড়িতে এসেছিলাম তখন না আমার কাছে ঠাকুর ঘরের সরঞ্জাম কিছুই ছিল না। আমার কাছে একটা শুধু জাস্ট বৃন্দা দেবী ছিল, তুলসী গাছ। সেটা আবার আমি তখন নদীর ধারে গিয়েছিলাম, গিয়ে ওই তুলসী গাছটা নিয়ে এসে আর বাড়িতে এনে শুধু জল দিতাম, আর কিছুই করতাম না। একটু ধূপ আর জল দিতাম। দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আমার ঘরে এলো আমার 2টো আলেখ্য, গুরুদেবের আলেখ্য এলো, আর নবদ্বীপে গিয়েছিলাম, ওখান থেকে শিববিগ্রহের আলেখ্য নিয়ে এসেছি। তো ওই 2টো আলেখ্য ঘরে এসছে। তখন না আমি খুব খুশি ছিলাম, কারণ কি বলো তো, মোটে ছিল না আমার ঘরে, একদমই কোনো ঠাকুর ছিল না, জাস্ট বৃন্দা দেবী ছিল। তাও আমি ওকে এনে পূজা করতাম না, বাইরে রেখেছিলাম, প্রত্যেক দিন জল দিতাম আর একটু করে ধূপ বাতি দিতাম, আর কিছুই করতাম না। কারণ কি বলো তো, তখন ভাড়া বাড়ি প্রথম এসেছি, কি করব কি না করব, কি বলবে, এরকম একটা মনে হতো সব সময়। আর তারপরে আর্থিকেরও তো সেরকম সরঞ্জাম লাগবে, বা তেমন একটা সুন্দর মন দরকার যে পুজো করার জন্যে, সেরকম ভাবনা আমার কিছুই ছিল না জানো। তখন আমি মনে করতাম, মানে আমার তখন কষ্টে অনেক কষ্টে দিন কেটেছে। তারপরে যাই হোক, সেই কথাগুলো এখন মনে করতে চাই না, মনে করলে না কষ্টে বুকটা ফেটে যায়। তো যাই হোক, সেই কথাগুলো আমি আজও তুলতে চাই না। আর সত্যি কথা বলতে, যত পুরনো কথা ভুলে যাবে তত দেখবে সামনের দিকগুলো খুব সুন্দর হয়। এই কথাটা আমি বুঝেছি অনেক দিন পর। কারণ কি বলো তো, যখন আমি প্রচণ্ড কষ্ট পেতাম, আমার জীবনে পাস্ট ছিল অনেক কিছু। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি শেয়ার করতে চাই না, তাও বলছি। তখন না আমি পুরানো কথা ভেবে প্রচণ্ড কষ্ট পেতাম, শরীর খারাপ। আর এই দেখো, মানুষের একটা জিনিস কি বলো তো, চিন্তাটা হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। আর আমি চিন্তা করতাম না, তার জন্য আজকের পেশেন্ট নেই, আজকের এইটা হয়েছে, আজকের ওইটা হয়েছে, সব সময় ডাক্তারখানা লেগেই থাকতো। তো তারপরে আমি নিজের থেকেই আস্তে আস্তে মনটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। তারপরে তোমার দাদাভাই তো একদমই আমার কাজে যেতে দিত না, কিন্তু আমি নিজের থেকে জোর করে কাজে বেরিয়েছি। কারণ কি বলো তো, নিজের সময়টা আমি কাটাবার মতন কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে কাজে যেতে যেতে তাও দেখছি মনটা শান্ত হয় না। সারা দিন ঠিক আছে, কাজের মধ্যে থাকি, কষ্টটা আর হয় না, ভুলে যাই। কিন্তু এই যে রাতটা আমি কি করে কাটাবো, সেই চিন্তায় আমার খুব কষ্ট হতো, রাতটা কিভাবে কাটবো। প্রত্যেক দিন আমার কষ্ট চিন্তা যেত। তারপরে না আমার সেজে দিদি আমার ঘরে আমার এই গোপালটা এনে দিল, একদম জাস্ট জন্মাষ্টমীর দিনে। তো আমার লাড্ডু গোপাল আমার ঘরে দিয়ে গেছে।
এই তোমরা মনে করো যে এই গোপালটা আমি কিনেছি, কিন্তু তা না, এটা আমার দিদিভাই আমাকে দিয়েছে। আমার দিদি আমাকে বলেছে যে একেই তোর কষ্ট হলে তোর কষ্টগুলো এর কাছেই বলবি, তোর দুঃখ যা কিছু হবে সব এনার কাছে বলবি, দেখবি সব কিছু শান্ত হয়ে যাবে। সত্যি গো, তোমরা মনে করো কি জানি না, কিন্তু আমি আমার দিক থেকে আমি শিওর যে কষ্ট হলে কোনো মানুষকে নয়, ভগবানকে বলা সবচেয়ে দরকারি জিনিস। আর আমার কষ্টগুলো আমি গোপু সোনাকে সব বলতাম। তারপরে আস্তে আস্তে কী হলো বলো তো, নিজেকে ওই জায়গা থেকে সরে আসলাম, বা মনটাও সরে গেল। তখন আস্তে আস্তে ভগবানের সেবায় চলে যেতাম। সারাদিন রাত্রেবেলা বাড়িতে আসতাম, এসে কিভাবে গোপালের জামা তৈরি করব, কিভাবে গোপালকে কালকে ভোর ভোর উঠতে হবে, সেবা করতে হবে, নানানটা কথা নিয়ে ব্যস্ত হয়ে থাকতাম। আর আমার এই পুরনো দুঃখগুলো আমার আর মনের মধ্যে কোনোভাবে প্রকাশ পেত না। তো আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়ে এলাম। আর এই যে বাসনগুলোর কথা বলছো, এইগুলো না কিভাবে এলো আমি নিজেই বুঝতে পারিনি, যে এত পূজার সরঞ্জাম কী করে নেব, কোত্থেকে নেব, কিন্তু কীভাবেই যে চলে এলো হঠাৎ করে, সেটা আমি ধারণার বাইরে। তোমরা হয়তো মনে করছো যে গোপু সোনাকে আমার দিয়ে গেছে আমার দিদি, ধরো ওটা আমাকে দান দিয়ে গেছে, কিন্তু এই বাসনগুলো কিভাবে এসছে? অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা কিন্তু যেটা ভাবি সেটা হয় না। কারণটা হলো তিনি এসেছে, তার আয়োজন, তার জোগাড় তিনি নিজেই জোগাড় করে নেবে। তো আমাদের এখানে একজন কাঁসারি আসতো, আগেও তোমাদের বলেছি। তো ও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাকা নিয়ে যেত। তো ওর কাছ থেকে এই বাসনগুলো আমার নেওয়া, জানো, এই বাসনগুলো আমি ওর থেকে একটা একটা করে কিনেছি। আর যদিও বাসনগুলো খুব দামি সামি জিনিস না, কিন্তু আমার কাছে এটুকুই মনে হয়েছিল অনেক কষ্ট করে এইগুলো আমি কিনেছি। তো আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এবার গোপু সোনাকে স্নান করাবো। তো এইখানে আমি আমার গোপু সোনার জামা কাপড়গুলো রাখি। আর এই যে দেখছো এই বালতিটা না, এই বালতি না, ঠিক এই চান করার এই গামলা বাসনটা নিয়েছিলাম। তো এতে না আমার গোপু সোনা বসতে একটু অসুবিধা হতো। তো একবারই আমি স্নান করিয়েছিলাম। ভাবছি একাদশীর দিনকে আমি আমার বড় গোপু সোনাকে স্নান করাবো। আর সত্যি কথা বলতে ওর জামা কাপড় না, বড়টার জামা কাপড়, বড় রাধারানী আর বড় গোপালের জামা কাপড় আমার কাছে নেই, খুব কম। দুটো বাসন কিনে নিয়ে এসেছিলাম, একটা শীতের সময় সোয়েটার আর একটা কালো গেঞ্জি। তো এই দুটোই নিয়ে এসেছিলাম। তারপর থেকে তোমার দাদাভাইকে রোজ বলি দাও দাও দাও, দেয় না। তো এই দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি না। ফুল গাছের গোড়ায় গেলে মনে হয় যেন সব ফুলগুলোই ধরেই তুলে নিয়ে আসি। তো আমি সব ফুলগুলোই নিয়ে এসেছি। চলো এইবার ঠাকুরঘরটা সুন্দর করে গুছিয়ে নিই। এই দেখো নবদ্বীপ গিয়েছিলাম, আর যদিও আমার এখানে পাথরের দুটো বসার আসন ছিল, কিন্তু এই দুটো দেখে আমার খুবই ভালো লাগলো। আমি দুটো কিনেছি, আমার বিয়ানকে দুটো, ও নিয়েছে 4টে। তো এরকম করে এগুলোর দাম খুব বেশি না, এই 10 টাকা করে নিয়েছে। তো আমি দুটো নিয়েছি। আর দুটো নেওয়ার কারণ হলো এই যে ডিজাইনটা না, এটা আমি একবার খুলে দেখব, দেখে এই ডিজাইনটা না খুললেও চলে যাবে। তো এই ডিজাইনটা আমি সুন্দর করে বাড়িতে তৈরি করব। তো তার জন্য দুটো নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে মেশিনে না আজকাল বসাই হচ্ছে না। এই দেখো ঠাকুরের এই দিকটা এখন ঠাকুর ঘরে রেখেছি, আর ঠাকুর ঘরের ভিতরে এমন সময় হয়তো আমার হাতটা ফাঁকা রয়েছে, তখন ঠাকুরকে শয়ন দিয়েছি। তো সেই সময় মেশিন চালানো যায় না। ভাবছি কি বলো তো, যাই পরে হোক ঠাকুরকে শয়ন দিয়ে এবার একদিন আমি গোপু সোনার কিংবা আমার রাধারানীর দুটো জামা, একটা জামা তৈরি করব। তো এর মধ্যে না করলে আবার সময়ও পাওয়া যাবে না, অনেকটা কাজ থাকে জানো। দুপুরবেলা মনে হয় যে একটু মেশিনে বসবো, তখন আর মেশিনে বসতে ইচ্ছা হয় না, মনে হয় যেন খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেব। তো আমি সচরাচর দুপুরবেলা একদমই ঘুমোই না। খুব যখন শরীর একদমই খারাপ হয়ে যায়, তখনই আমার মনে হয় একটু বিছানায় শুতে পারলে ভালো হয়। কিন্তু আমি তখন শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। কারণ কি বলো তো, যখন প্রেশার না থাকে, শরীর দুর্বল থাকে, তখন এমনিই যেন সারাদিন ঘুমাতে দিলে আমি সারাদিন ঘুমিয়ে থাকি। আর তারপরে আদার্স ভালো শরীর থাকলে আমি তো একদমই দুপুরবেলা ঘুমাতে পারি না, তখন আমার ঘুমই আসে না জানো। তো এই দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আসনে কটা ঘুরিয়ে ফিরিয়ে ফুল দিয়েছি, ভালো লাগছে না, একটা হলুদ আর একটা লাল।
তো এই দেখো আমার এই পাত্রটা গুছানো হয়ে গেছে। এটা হলো আমার পঞ্চপাত্র। এখানে আমি বিসর্জনী পাত্র যে জল ফেলা হয়, মুখ ধোয়ার জল দেওয়া হয়, হাত ধোয়ার জল দেওয়া হয়, প্রসাদে শঙ্খ জল দেওয়া হয়, আর প্রত্যেকবার খাওয়াবার সময় ঘণ্টাটা বাজাতে হয়। তো এইটা আমি আলাদা একটা পাত্রে করে রেখে দিই। আর তোমরা জানো কি জানো না, বিসর্জনী পাত্রে যে জলটা ফেলবো, যেমন পঞ্চপাত্র যেটা বলে, তো এই পঞ্চপাত্রে না একদম তুলসী পাতা দিতে নেই। তো সত্যি এই ভুলটা আমি আগে করেছি, কারণ কি বলতো, জানতাম না তাই করে ফেলেছি। কিন্তু এখন গুরু বৈষ্ণবের আশ্রয়ে গিয়েছি, যেটা জানি সেটা আমি করতে ইচ্ছা করি, বা সেই জিনিসটা আমি করি, আর ভুল হয় না। তো এই দেখো আমি দুটো পাত্র নিয়েছি, আর আগে আমি গুরুদেবকে স্নান করিয়ে নেব। আর এখন না আমি মালাটা গাঁথিনি, মালাটা গাঁথবো একটু পরে। আগে গোপুসোনাদেরকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে বসে মালা গাঁথবো। চানটা করিয়ে দিলে কি হবে বলো তো, আমি মালা গাঁথতে গাঁথতে উঠে তার মধ্যে আবার রান্না চাপিয়ে এসেছি, সেগুলো তো একটু একটু করে দেখতে হবে, একসঙ্গে তো আর বসে থাকলে হবে না। ওইদিকে আবার বেলা হয়ে গেলে গোপুসোনার ভোগ লাগতে দেরি হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে, চিল্লা ভেল্টি করবে। হঠাৎ করে জানো তো ওর কাজটা এখন বন্ধ হয়ে গেল। সামনে এখানে ও তো যেহেতু ঢালাইয়ের কাজ করে, তো আবার এখানে একটা গন্ডগোল হয়েছে, কি বলো তো, পুরো 5তলা ছাদ পড়ে গেছে প্রমোটারদের হাতে। তো সেই কাজ নিয়ে না প্রচুর গোলমাল হচ্ছে। যদিও ওর প্রমোটার না, কিন্তু ওই সাইডেই গন্ডগোলটা হয়েছে। তো তার জন্য ওই এলাকাটা পুরো কাজ বন্ধ, এখন পুরো টোটালি কাজ বন্ধ রেখেছে। তো যাই হোক, সকাল বিকাল যায়, মেশিনগুলো দেখে, মিস্ত্রিদের সঙ্গে একটু করে কথা বলে, প্রমোটারদের সঙ্গে কথা বলে তারপরে বাড়িতে চলে আসে। তো বাড়িতে চলে আসা মানে আমার তো অনেক কাজ, দেখছো, কাজ তো করতেই হবে। তো ছেলেরা বাড়ি থাকলে এক্সট্রা কাজ থাকেই। তো যাই হোক, ওই কথা ভেবে কোনো কাজ নেই। আজকে গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। আর দুধটা কেন জানি না, দুধটা ঢেলে রাখার পরে দুধটা কেটে গেল। তো যাই হোক, হয়তো তামার বাসন বা কোনো কিছু একটা ব্যাপার ছিল, কি দুধটা আগে থেকে কাটা ছিল। আমি ওই প্রত্যেক দিন স্নান করাবার সময় বার করে নিয়ে আসি, তো নিয়ে আসে আর তুলতে মনে থাকে না, অনেক বেলা হয়ে যায় দুধটা রাখতে ফ্রিজে, তো যার জন্য হয়তো কেটে গেছে। তো চলো, এই ড্রেসটা গোপুসোনার কত সুন্দর লাগছে না। আমি ভাবছি এবার এইরকম একটা ছোটোখাটো ড্রেস আমার গোপুসোনার জন্য একটা বানাবো। তাতে করে কি হয় বলো তো, এখন যেহেতু গরম, আর এই গরমে হাত কাটার জামা যথেষ্টই ভালো লাগবে না বলো, এরকম হাত কাটা যদি থাকে। আর যদি পুরো প্রপার হাত বড় বড় করানো যায়, পুরো বডিটা কীরকম যেন একটা কভার করে রাখে, দেখতে অতটা ভালো লাগে না। দেখো কত সুন্দর লাগছে না, পুরো টাইট ফিট হয়ে গেছে। আর এইবার সুন্দর করে সিঙ্গারটা করে দেবো। আজকে যেহেতু এই মালাটা পরাচ্ছি, কারণ কি বলো তো, প্রত্যেকবার প্রত্যেক রকম মালা পরাই, মালাগুলো সব আলাদা আলাদা রকম। যখন ফার্স্ট টাইম আমি আমার গোপুসোনার জন্য কিছু কিনেছিলাম, সেটা হলো এই মালাটাই কিনেছিলাম। এর সঙ্গে এটাও হচ্ছে বড়দের সেট। তো এটা আমি তখন কিনেছিলাম 150 টাকা নিয়েছিলাম। তো নিয়ে না প্রচুর ঠকে গেছি। আর সত্যি কথা বলতে বাইরের জিনিসপত্র কীরকম কী দাম অতটা আমি ঠিক করতে পারি না। তোমাদের দাদাভাই হলে চটপট ডিসাইড করে এই দামটা এই নেবে, এই নিলে এরকম দাও, নইলে তো না দাও। তো যাই হোক, আমি তো দাম করিনি, আমি এটা বলেছে এই দামে নিয়ে চলে এসেছি। চুলটা আমি বেঁধে দিই এই কারণে, চুলটা বেঁধে দিলে না গপুর চুলটা যেমন বাঁধা থাকে তেমন থাকে। আর আমার গোপুসোনা যা দুরন্ত, কি বলবো, এই যে তুমি রাখবে এইভাবে, একটু পরে গিয়ে তুমি দেখবে বাঁশিটা ওখানে সেখানে, নয়তো ওর হাত পা অন্যদিকে, আমি ঘুরিয়ে রাখবো এই দিকে, ও যাবে ওই দিকে, এইরকম হয়ে যায় যেন। এখন দেখছো এরকম। তো আবার খানিকটা পরে আমার মনে হয়, তোমাদের কি মনে হয় জানি না, আমি মনে হয় যেন গোপুসোনা হয়তো ঘুরে বসলো, এরকম মনে হলো। আবার হয়তো অতিরিক্ত ভালোবাসার ফলে এই জিনিসটা হয় জানো। তো সবসময় ওর কথা চিন্তা করি, তো তাই আমার মনে হয় তো যে ও এইভাবে ঘুরে গেছে, কিংবা কখনো গিয়ে দেখছি মুখে মাটি লেগে আছে। এইটা একটা ব্যাপার আমার মধ্যে হয় জানো, কেন মনে হয় জানি না। হয়তো অতিরিক্ত ভালোবাসি, সারাদিন ওর কথা চিন্তা করি। আর আগের যে দুঃখ কষ্ট তোমাদেরকে বলছিলাম না, সেটা তো একদমই ছাপ নেই আমার মধ্যে। আমার যখন হাসি খুশি আনন্দ দুঃখ যা কিছু হয়, সব ওকে ঘিরেই হয় আমার মধ্যে, আর অন্য কোনো চিন্তা ভাবনাই আসে না।
সত্যি কথা বলতে পুরোনো কথা চিন্তা করে কি করব। আমার মনে হয় সামনে চিন্তা করাই অনেক ভালো। হয়তো কোনো কিছু চিন্তা করছি, হঠাৎ করে না এত মনটা খারাপ হয়ে যায়। তখন না ইচ্ছা করে গোপুসোনাকে খেতে দিতে, না ইচ্ছা করে নিজে খেতে। তখন মনটা আমার সত্যিই অন্যরকম হয়ে যায়। এখন আমি যতটা পারি চেষ্টা করি নিজেকে ভুলে মনটাকে সরিয়ে অন্য দিক করার। যাতে করে কী হবে বলো তো? আমার আর ওই কষ্টটা মনে হবে না যে আমি কোন কষ্ট বা কোন দুঃখ বা কী ছেড়ে এসেছি, কী নিয়ে এসেছি, কী নিয়ে যাব, এটার কথা আমার আর মনেই থাকে না। এখন সত্যি সত্যি আমি ওর কথাই ভাবতে ভাবতে, আমার ছোট্ট গোপুসোনার কথা ভাবতে ভাবতে আমার দিনটা খুব সুন্দরভাবে কেটে যায়। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি যে এই যে প্রত্যেক দিন ভিডিও এডিট করি, কখন আমার বেলা 11টা হয়ে যায়, কখন 12টা হয়ে যায়, কখন সকালের ভিডিও সন্ধ্যায় ছাড়ি, এইটা একটা ব্যাপার হয়েছে। কারণ কি বলো তো, আমার কাছে না সময়টা খুব কম থাকে। এই যে যেমন ধরো রাত্রেবেলা ভিডিও করে প্রত্যেক দিন মনে হয় যেন রাত্রেবেলায় এডিট করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমাদের একটা নিয়ম আছে, 9টা থেকে 9:30টার মধ্যে শুয়ে পড়া। আর জাস্ট 3:45-এ আমাদের স্নান কমপ্লিট করে 4টের দিকে আমার আরতি করতে হবে। তো এই কাজগুলো যদি করতে থাকি কখন সময়টা পাবো বলো? তো তার জন্য শুয়ে পড়তে হয় খুব তাড়াতাড়ি। তো দেখো শুয়েও পড়ি। আর এই দেখো মালাগুলো পরিয়েছি, কত সুন্দর লাগছে না? এই মালাগুলোর একটা গুণ হচ্ছে কি বলো তো, দেখতে যতটা ভালো, তুমি আর 2 ঘন্টা 4 ঘন্টা পরে আসো, দেখবে মালাগুলো একদম নেতড়ে গেছে, একটুও যেন ভালো লাগে না। তখন মনে হয় যেন এইবার খুলে দেওয়ার খোরাক হয়ে গেছে। কিন্তু রজনীগন্ধার মালাটা পরালে কি বলো তো, অনেকক্ষণ সুন্দর থাকে, খুব সুন্দর দেখতে লাগে। আর 2 দিন থাকলেও মালাটা শুকায় না, খুব সুন্দর দেখতে লাগে। তো যাক, কোনো ব্যাপার না, এটা তো টাকা দিয়ে কিনতে হচ্ছে না, এটা পরিশ্রম একটু লাগে। তো দেখো মালাগুলো সবাইকে পরিয়েছি, কত সুন্দর। আর এই যে আমার ছোট্ট গোপুসোনাকে আমি অন্য রকমভাবে মালা গেঁথে দিয়েছি। আর গুরুদেব, আর এইটা হলো আমার নবদ্বীপের শ্রীবিগ্রহের আলক্ষ্য। তো আমি এদেরকেই আগে সেবা করতাম, তারপরে দেখেছো ভগবানের কেমন কৃপা, আমার ঘর পুরো ভরে গেছে আলোয় আলো। তো দেখো আমি এখন রান্না করতে চলে এসেছি। আর আজকে কি রান্না করবো বলো তো? আজকের 2টো পটল দিয়েছি, আর একটু ঝিঙে দিয়েছি, আর আলু দিয়ে ডালের বড়ি দিয়ে একটু মাখা মাখা করব। আর সঙ্গে একটু ভাজা করব, ভাজা বলতে একটু পটল ভাজা করব। আর কিছু সেরকম এক্সট্রা কিছু ঘরে নেই, তো যেটুকুনি আছে এটাই দিয়ে প্রসাদ হয়ে যাবে। তো এই যে দেখছো ডালের বড়িটা আমি ভেজে রেখেছিলাম আগে, আর আমার পটল ভাজাটা প্রায় হয়ে গেছে। একটু ঠাকুর ঘরে কাজ ছিল জানো, আর কাজ করতে গিয়ে কয়েকটা পটল আবার পুড়ে গেছে দেখছে। তো পুড়ে ঠিক যায়নি, একটু সামান্য ধরে গেছিলো, তো একটু লাল লাল হয়ে গেছে। তোমার দাদাভাই আবার এইটা পছন্দ করে না, খুব বেশি লাল হয়ে গেলে সেটাও খেতে চায় না। ওর ওর অনেক রকম ঝম্প থাকে, তো তাই আমি একটু আবার রান্না বাড়ার মধ্যে একটু টেনশানেও থাকি। তো যাই হোক, রান্নাটা প্রায় মোটামুটি সেরকম কোনো খারাপ হয়নি, ভালোর মধ্যে হয়ে গেছে। আর আমার তো আগে আমি অন্ন বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছিলাম, আর এইবার আমি অন্নটা তুলে দিয়ে ঠান্ডা করতে দিয়ে নিয়েছি। তাতে করে কী হবে বলো তো, খুব তাড়াতাড়ি আমি আমার গোপুসোনাকে ভোগও লাগাতে পারবো। আর একটা কথা কী বলো তো, মালা গাঁথতে গেলে সেগুলোরও অনেক সময় লাগে জানো। আবার ওই সেই মালাগুলো যদি না গাঁথতে পারি, ফুলগুলো তুলে নিয়ে তো নষ্ট হবে। তো তার জন্য আমি মালাগুলো গাঁথতে, ভাতটা বসিয়ে দিয়ে মালাগুলো গাঁথতে বসে গেছিলাম। আর তোমার দাদাভাই রোজ রোজ আমাকে একটু বকা দেয় জানো, তাহলে সবসময় যদি ঠাকুর ঘরে ঢুকে থাকো তাহলে এইগুলো কে করবে? কিন্তু অ্যাকচুয়ালি ঠিক তা না, সব কাজই আমি করি, আমার ঘরের এক্সট্রা কাজ কিছুই করে না। মাঝের মধ্যে তোমার দাদাভাই আমাকে একটু জল তুলে দেয়, সেটা আবার বিকালে একটু হেল্প করে, এছাড়া অন্য কিচ্ছু করে না। এই যে দেখছো কয়েকটা পটল না খুব বেশি লাল হয়ে গেছে। আর এই নিচে যে পটলগুলো রয়েছে, এই পটলগুলো তোমার দাদাভাই বা মানে একটু করে বেছিয়ে গুছিয়ে দিতে হবে। আর যেগুলো খুব হয়ে গেছে, লাল হয়ে গেছে, সেগুলো আমি প্রসাদ পেয়ে নেবো, আর কী করা যাবে। সব পটলগুলো প্রায় হয়ে গেছে। 2টো তরকারি ভাত করেছি, যেমন আজকে পটল ভাজা করেছি আর ডালনা করেছি, আর সঙ্গে তো লেবু আর শশা থাকেই। কদিন ঘিটা সেরকম করে দেওয়া হচ্ছে না, দেখছি ওই যে ঘিয়ের শিশিটা বাইরে নিয়ে চলে এসেছি, ঘিটা একদম কমে গেছে। তো তার জন্য অল্প একটু ঘি আছে, ওইটা স্নানের জন্য রেখেছি। আর বলছি তুই কদিন আর দেবো না, তোমার দাদাভাইকে বলেছি যদি একটা আধটা কাজ হয়। আর কাজের বাজারটা এতটাই খারাপ হয়ে গেছে,
কি বলবো, ভালো লাগে না। যা হোক 2 পয়সা এলে আমি আমার গপুটাকে ঠিকঠাক একটু সেবা করতে পারি। সব দিক থেকে যেন কেমন এলোমেলো হয়ে গেছে। কিন্তু এই সিজনটা না তোমার দাদাভাই একদমই বাড়িতে থাকে না, একবারে দিন রাত 24 ঘন্টা কাজ হতে থাকে। কিন্তু হঠাৎ করে কি হবে, কপালে দুঃখ থাকলে সে তো আমার আর একার নয়, এখানে যারা যারা এখানে প্রোমোটারিং করে সবাইকে এইভাবে বসে আছে সবাই। তো যাই হোক, আমার একটু অসুবিধা হচ্ছে, তো কোনো ব্যাপার না, আমার গপু সোনা যেভাবেই চালাবে আমাকে সেভাবেই চলতে হবে। আর আজকে কি হয়েছে বলো তো, মালা গাঁথতে গাঁথতে না ভুলে গেছিলাম, ভাতটা না একটু নরম হয়ে গেছে। তো তোমার দাদাভাই হয়তো একটু বকাবকি করতে পারে, কারণ কি বলো তো, ও নরম ভাত একদমই খেতে পছন্দ করে না। ও যদি শক্ত থাকে তো কোনো সাড়া করবে না, চুপচাপ খেয়ে নেবে, কিন্তু ভাত যদি নরম হয়ে যায় একদমই খেতে পারে না। আর আমি একদম নরম খেতে পারি না, আবার একদম শক্তও খেতে পারি না। আমার বেশ ভাতটা একটু স্পঞ্জি হবে, তুলো তুলো স্পঞ্জির মতো হলে আমি খেয়ে নিতে পারি, আমার আর অসুবিধা হয় না। তো যাই হোক, এসব কথা বলা এখন উচিত নয়, কারণ কি বলো তো, এখন ভগবানের ভোগ লাগানো হচ্ছে, তো নিজের খাবার কথা তো নয়, একদম বলতেই পারবো না যে আমি এখন প্রসাদ পাচ্ছি পাবো বা এটা ভালো লাগে, এগুলো বলতে নেই। তো যাই হোক, যদিও আমি ভিডিওটা পরের দিন এডিট করি, তো এখানে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে, তাও একটু নিজেকে মেনটেন করে চলা অনেক ভালো মনে হয়। তো যাই হোক, এই যে দেখছো ভোগটা লাগানো হয়ে গেছে, ভোগটা লাগানো হয়ে গেছে। এবারে আমি একে একে তুলসী পাতাগুলো নিবেদন দেব। কাঁসার বাসনটা না পরশু দিনকে আবার হাত থেকে পড়ে গেল, গিয়ে ওই যে এক সাইডটা এমনি বেঁকে গেছে। তোমার দাদাভাই বললো যে আমি এটা ঠিক করে দিতে পারবো, তো আর ওটাতে আর হাত দিল না জানো, আবার মনে করে বলতে হবে, তবে আবার ওটা ঠিক করবে, নইলে আর তো ওই রকমই পড়ে থাকবে। এত ভোলা মন, ওকে আজকে সকালে বলেছি যে তুমি তুলসী গাছে জল দিয়ে যাবে, সেটাও করতে পারলো না, ভুলে চলে গেল। কী আর করা যাবে, ওর এটা কিন্তু যারা যারা দীক্ষাপথে এসছে কিংবা দীক্ষাপথে নাও এসে থাকো, যদি পুজো করতে পারো কি না পারো, কিন্তু তুলসী গাছে জল দেওয়াটা অবশ্যই অবশ্যই দরকার। কারণ হচ্ছে কি বলো তো, বৃন্দা দেবী, একমাত্র বৃন্দা দেবী আছে, উনি আমাদের কৃপা করলে আমাদের মনের যত দুঃখ বেদনা যা কিছু আছে, ভগবানের কৃপা লাভ থাকা থেকে সব কিছু কিন্তু উনিই দেখে রাখে। তো আমাদের কোনো কিছু ভুল ত্রুটিও হয়ে গেলে, এই সেবা পুজো আমরা রোজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি এই পুজোটা কোনো না কোনো একটা কিছু ভুল হচ্ছে, তো সেই ভুলটা কিন্তু উনিই ঠিক করে দেয় আমাদেরকে। তাহলে ওনাকেই তো সবসময় আমাদেরকে খুশি রাখতে হবে। তো তার জন্য প্রত্যেক দিন নিয়ম করে তুলসী গাছে জল দেওয়া নিয়ম। তো আমরা জল দিই, অনেকে কী করে বলো তো, পয়লা বৈশাখ থেকে শুরু করে টানা 1 মাস জল দান করে। তো শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর এই যে দেখছো তোমার দাদাভাই এখন ঠাকুর ঘরে ঢুকে গেছে, তো আরতি করবে আজকে। আর তো চলো আগে আরতি জোগাড়টা করে দিই, আরতিটা কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি। তো তোমার দাদাভাই আরতি করে নিয়েছে, আর এই যে দেখছো আমি এখন রাত্রেবেলা ভোগ লাগাচ্ছি। এই কাজগুলো না তোমার দাদাভাই করতে পারলেও পারে, কিন্তু ও আবার ঠিক করে করতে চায় না, একটু ঘ্যাতো করে করতে চায় না, সেটা আমাকেই করতে হয় জানো। কিছু করার নেই, ভগবানকে তো এভাবেই প্রসাদ পেতে হবে। মায়ের শরীর যদি অসুস্থ থাকে তাহলে কি আর সন্তান না খেয়ে থাকবে বলো? আর আমার সন্তানকে তো আমি না খেয়ে কখনোই রাখি না। হ্যাঁ, আরতি করতে নেই, এটা ছুঁতে নেই, ওটা ছুঁতে নেই, ঠিক কথা, কিন্তু আমি দূর থেকে হলেও আমি আমার গোপুসোনাকে ভোগ লাগাই, এটাতে আমার অনেক অনেক শান্তি। কারণ কি বলো তো, আমার ছেলে যদি না খেয়ে থাকে আমি কি করে খাবো বলো তো? আমি কি খেয়ে ঘুমাতে পারি? আর সেই ঘুমটা কি আর চোখে আসবে? এটা তো একটা ব্যাপার আছে। আমি ওর জন্য তোমার দাদাভাইকে বললাম তুমি ভোগটা লাগাও, তো ও কোনো মতে লাগাবে না। তো বললো তুমি ভোগটা লাগাও, আর আমি ঠাকুরের তুলসী গাছ টাছগুলো আমি বাইরে দিয়ে দিচ্ছি, যদিও তুলসী দেবীকে আমি ছুঁতে পারবো না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গোপুসোনাদেরকে খেতে দিয়ে আজকে গোপুসোনা শয়ানো দেওয়া হয়নি, তো এমনি ওরকমই আছে, শুধু জাস্ট খেতে দেওয়া হয়েছে, দিয়ে পর্দাটা টেনে দিয়েছি। আর আমরা আজকে তোমার দাদাভাই খেয়েছি মুড়ি, আর আমি ওবেলার ভাত ছিল খেয়ে নিয়েছি। তো চলো, শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থেকো, ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দাদা।